ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস। এই টার্মটা আমরা অনেক বেশি শুনবো, এবং আমরা শুনবো যে এই ক্যালামাইডিয়া স্পিসিসের, এই ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস যে স্পিসিসটা, এরা হচ্ছে এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো সেগুলোর মধ্যে অনেকগুলো এরা করতে পারে, ঠিক আছে। সো সেক্সুয়াল কন্ট্যাক্টের সাথে এই স্পিসিসটা অ্যাসোসিয়েটেড। তার বাদে ক্যালামাইডিয়া নিউমোনিয়া একটা স্পিসিস আছে, তো এই স্পিসিসটার নামই শুনে বুঝতে পারতেছি ক্যালামাইডিয়া নিউমোনি, তার মানে এরা নিউমোনিয়া করবে। তবে এরা সাধারণত মনে রাখবে এরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। অ্যাটিপিক্যাল মানে টিপিক্যাল নিউমোনিয়া তো যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা ছিল, যেটা একটা গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া ছিল, গ্রাম পজিটিভ কক্কাই, এবং এরা ডিপ্লোকক্কাই আকারে থাকে। তো এই যে ব্যাকটেরিয়াগুলো ছিল, এগুলো যে নিউমোনিয়া করবে সেটা একটা টিপিক্যাল নিউমোনিয়া হয়, কারণ সেখানে টিপিক্যাল সাইন সিমটমস বলো, বা আমরা যখন কালচার করব কালচারের যে মানে রিকোয়ারমেন্ট সেটা অর্ডিনারি বা নর্মালি হয়। কিন্তু এইগুলার ক্ষেত্রে এই ধরো ক্যালামাইডিয়া নিউমোনি, তো এটাকে যদি তুমি গ্রো করতে চাও পাশাপাশি হচ্ছে মানে কালচারে, তখন এটার জন্য স্পেশাল কিছু বিষয় দরকার হয়, অ্যাটিপিক্যাল প্রসেসের দরকার হয়। এবং এ বাদেও এই যে মানে স্ট্রাকচার, এদের স্ট্রাকচারে কিছু অ্যাটিপি আছে, বা এদের যে ম্যানিফেস্টেশন, এরা যে নিউমোনিয়া ম্যানিফেস্টেশন করবে, যে সাইন সিমটমস করবে, সেটা টিপিক্যাল নিউমোনিয়া থেকে একটু আলাদা হবে, ঠিক আছে। এই ক্যালামাইডিয়া নিউমোনি বাদেও কিন্তু আরও বেশ কিছু স্পিসিস, যেমন ধরো লিজোনেলা নিউমোনিফিলা, তারপরে মাইকোপ্লাজমা নিউমোনি, এগুলোও কিন্তু অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। এবং দেখা যায় যে এদের যে পজিটিভ এজেন্ট সেগুলা মানে অর্ডিনারি ল্যাবরেটরি মিডিয়া দিয়ে এগুলো কিন্তু সহজে আইসোলেট করা যায় না, এবং এটার ক্লিনিক্যাল পিকচারও কিন্তু নর্মাল নিউমোনিয়ার মতো হয় না। নিউমোকক্কাল নিউমোনিয়া বলতে আমরা স্ট্রেপ্টোকক্কাল যে মানে নিউমোকক্কাই দ্বারা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা যে নিউমোনিয়া সেটাকে বোঝাইতে চাইছি। এখন আরেকটা জিনিস জানতে হবে যে ক্যালামাইডিয়া, এর মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া আছে এগুলো সবই কিন্তু অব্লিগেট ইন্টারসেলুলার। এটা বলতে বুঝাইছে যে এদের গ্রো করতে হলে একটা হোস্ট সেল লাগবে। তো হোস্ট সেলের মধ্যে যখন এরা ঢুকেই পরবর্তীতে এখানে এরা গ্রো করতে পারে। কিন্তু এদের বাহিরে বা ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করার কিন্তু জন্য যে এনার্জিটা দরকার বা যে এনার্জি প্রোডাকশন করা দরকার সেটা এরা করতে পারে না। সো এই জন্য অবশ্যই ভাইরাসের মতো, আমরা যখন ভাইরাস পড়ছি তখন আমরা জানছি ভাইরাস কিন্তু অব্লিগেট ইন্টারসেলুলার থাকে। সো ভাইরাসের মতো এই ক্যালামাইডিয়া বা রিকেটশিয়া আমরা পরে পড়বো, সো রিকেটশিয়া এইগুলো কিন্তু ডিপেন্ডেন্ট থাকে সেলের উপরে, হোস্ট সেল ছাড়া এরা সার্ভাইভ করতে পারে না। সো এই টার্মগুলো মাথায় রাখা লাগবে যে তাদের এনাফ বা সাফিসিয়েন্ট এনার্জি প্রোডাকশনের ক্যাপাসিটি নাই ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করার মতো। এবং আমরা জানি যে মনে রাখবা ক্যালামাইডিয়া এরা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মতো এদের দেখা যায়। হ্যাঁ, গ্রাম নেগেটিভ এর আন্ডারে আমরা এটা ফেলতে পারি। তবে মনে রাখবা যে আমরা যখন বলি সেল ওয়াল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালে পেপটিডোগ্লাইকান লেয়ার তো থাকে, যদিও অতটা ঠিক থাকে না, বাট পেপটিডোগ্লাইকান লেয়ার তো থাকে। তো মাত্র অল্প কিছু শিট অফ পেপটিডোগ্লাইকান লেয়ার থাকে। তবে পেপটিডোগ্লাইকান লেয়ার আমরা জানি একটা হচ্ছে ন্যাম ইউনিট থাকে, ন্যাম যেটাকে আমরা বলতেছি এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আরটা হচ্ছে ন্যাগ ইউনিট থাকে, ন্যাগ যেটা হচ্ছে গ্লুকোসামাইন। তো এর মধ্যে ন্যাম যে ইউনিটটা, এটাই মেনলি ট্রান্সপেপটাইডেশন বা ক্রস লিঙ্কেজ হেল্প করে। ধরো এটা বলতে আমি যেটা বুঝাইছি, ধরো এই যে একটা মানে গেল ন্যাম ন্যাগ, এই যে আর একটা ন্যাম ন্যাগ, এরকম তো আলাদা আলাদা লেয়ারে থাকবে। তো ট্রান্সপেপটাইডেশনটা মেইনলি ধরো এটার সাথে এটার হয়, মানে ন্যাম ইউনিটের মধ্যে কিন্তু ট্রান্সপেপটাইডেশন হয়। তবে এই ন্যাম ইউনিটগুলোই অ্যাবসেন্ট থাকে কোথায়, কিসে? আনসার হচ্ছে ক্যালামাইডিয়াতে। সো এদের যে পেপটিডোগ্লাইকান লেয়ার, মানে আলটিমেটলি এই যে ধরো একটা সেল, সো সেলের এই যে সেল ওয়ালেই তো এগুলো থাকে। তো সেল ওয়ালের স্ট্রাকচারে ন্যাম যে ইউনিট বা মিউরামিক অ্যাসিড এটা মেনলি অ্যাবসেন্ট থাকে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন বলতে পারো ভাই যে মিউরামিক অ্যাসিড অ্যাবসেন্ট থাকে পেপটিডোগ্লাইকান লেয়ারে, তাহলে এটা মানে ট্রান্সপেপটাইডেশন বা ক্রস লিঙ্কেজ কেমনে করে, এদের সেল ওয়াল কেমনে গঠিত হয়? আনসার হচ্ছে এরা একটা মডিফাইড ভার্সন তৈরি করে। এরা নিজেদের একটা সেল ওয়ালের মডিফাইড ভার্সন বা পেপটিডোগ্লাইকানের একটা মডিফাইড ভার্সন তৈরি করছে, এবং সেভাবে এরা গ্রো করে। এবং মনে রাখবা ন্যাম ইউনিট অ্যাকশন দেখে দিতে পেনিসিলিন কাজ করবে না এই ব্যাকটেরিয়া এগেনস্টে, তা কিন্তু না। পেনিসিলিন বলো বা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু কাজ করতে পারে, সেন্সিটিভ। হ্যাঁ, এইগুলোর বিরুদ্ধে ক্যালামাইডিয়া ইনফেকশনে এরা কিন্তু স্টিল কাজ করতে পারে। আচ্ছা, এবং তার মানে এদের অ্যাটিপিক্যাল একটা পেপটিডোগ্লাইকান লেয়ার থাকবে, এবং এদের মিউরামিক অ্যাসিড অ্যাবসেন্ট থাকে, এবং পাশাপাশি মনে রাখবা এদের একটা ডিস্টিংটিভ বা ইউনিক টাইপের একটা ডেভেলপমেন্টাল সাইকেল থাকে, যেটা দুইটা ফর্মকে ইনভলভ করে। মানে হয় কি যে ধরো এই যে একটা ফর্ম যেটা হচ্ছে স্পোর লাইক ধরো একটা জিনিস, এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম আমরা বলতে পারি, বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফেকশিয়াস ইলিমেন্টারি বডি। তো এই এলিমেন্টারি বডিটাই হচ্ছে মেইনলি একটা হোস্ট সেলকে ফার্স্টে অ্যাটাক করে। ধরো এই যে হোস্ট সেল, তো হোস্ট সেলটাকে ফার্স্টে অ্যাটাক করলো, অ্যাটাক করার পর এটা ভিতরে ঢোকার পরে এরা মানে ডিভাইড হয়
ডিভাইড হয় এবং ডিভাইড হয়ে এরা পরবর্তীতে কিন্তু এই যে মানে যখন হোস্ট সেলে ঢুকলো তখন এটাকে আমরা বলি রেটিকুলেট বডি। তার মানে কি দাঁড়াইলো, এরা বাহিরে যখন থাকে ইনফেকশিয়াস অবস্থায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে মানে এলিমেন্টারি বডি, এবং পরবর্তীতে একটা হোস্ট সেলের মধ্যে যখন ঢোকে এবং সেখানে সংখ্যায় বৃদ্ধি করে এবং সেটাকে আমরা বলি ইন্টারসেলুলার রেটিকুলেট বডি। এবং পরবর্তীতে দেখা যায় বিভিন্ন স্টেজ পরে এই রেটিকুলেট বডিগুলো আবার কিন্তু এই এলিমেন্টারি বডি হিসেবে বাইরে রিলিজ হয়, এবং এই রিলিজ হওয়াটাই আবার পরবর্তীতে সেম সাইকেল রিপিট করে, আমরা একটু পরে দেখব। তবে মনে রাখবা যে সব ক্যালামাইডের কিন্তু একটা লাইপোপলিস্যাকারাইড থাকবে, লাইপোপলিস্যাকারাইড অ্যান্টিজে থাকবে, কারণ এরা যেহেতু গ্রাফ নেগেটিভ আড্ডারে পড়ে এবং যেটাকে আমরা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট দিয়ে ডিটেক্ট করতে পারি। এবং দেখা যায় যে এদের মধ্যে বিভিন্ন টাইপ আছে, যেমন ধরো ক্যালামাইডের ট্রাইকোবাটিস, তারপরে ক্যালামাইডের নিউবরি, আর ক্যালামাইডের সিটাসি, এটাকে আমরা বলি সিটাসি। হ্যাঁ, তো মেইনলি এটা হচ্ছে বার্ড থেকে, মনে রাখবা বার্ড থেকে এই যে অর্গানিজমটা বা ক্যালামাইডের সিটাসি এটা হিউম্যানকে ইনফেক্ট করতে পারে। মেইনলি বার্ডের যে ফিসিস থাকে সেটা ধরো সেগুলা ইনহ্যালেশন করলে বা রেসপিরেটরি রুটে ঢুকলে তখন কিন্তু এরা ডিজিজ করতে পারে। বাট বাকি যে দুইটা নিউবরি বা ট্রাকোবাটিস এগুলো মেইনলি কিন্তু হিউম্যান থেকেই ছড়ায়, হিউম্যান থেকে হিউম্যানে। এবং দেখো কীভাবে ছড়ায়, যেটা ট্রাকোবাটিস সেটা সেক্সুয়াল কন্ট্যাক্টে ছড়াবে, বা পেরিন্যাটাল জন্মের সময় পেরিন্যাটাল কিন্তু ট্রান্সমিশন হইতে পারে। এবং দেখা যায় যে পাশাপাশি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে হচ্ছে নিউমোনিয়াটা ছড়ায়। এবং এখানে বেশ কিছু ইমিউনোলজিক টাইপের কথা বলা হয়েছে। ইমিউনোলজিক টাইপ বলতে অ্যান্টিজেনিক বিভিন্ন ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আমরা এদের যে স্ট্রাকচারে বিভিন্ন মানে প্রোটিনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আছে না নাকি নাই এটার উপর ডিপেন্ড করে যাচ্ছে। এই জায়গায় হয়তো বা 15 টাইপের ভ্যারিয়েন্ট আছে বা 15 টাইপের ইমিউনোজেনিক টাইপ আছে, বাট এখানে কিন্তু একটা টাইপের, এখানে একটা টাইপের। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আমরা ডায়াগনস্টিক বিষয়গুলো পরে দেখব। তবে কোনটা কি ডিজিজ করে এটা আমাদের একটু জানতে হবে। যে ক্যালামাইডিয়া ট্র্যাকোমাটিস যেটা, এটা নন গণকক্কাল ইউরেথ্রাইটিস করতে পারে। সো হ্যাঁ, তো গণকক্কাই জানি যেগুলো আছে, অর্থাৎ নিসেরিয়া গনোরি গ্রাম নেগেটিভ কক্কাই যে ব্যাকটেরিয়াটা ছিল এটা মেনলি তো ইউরেথ্রাইটিস করে। বাট এটা বাদে নন গণকক্কাল ইউরেথ্রাইটিসের সবথেকে কমন একটা কারণ কিন্তু আমার ক্যালামাইডিয়া ট্র্যাকোমাটিস, ঠিক আছে। এবং তা বাদে লিম্ফোগ্রানুলার ভেনেরাম, যেটাকে এলজিভি বলা হয়, এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এটাতে কি হয়, এটা অনেক সময় জানার ইচ্ছা থাকে, এটার ম্যানিফেস্টেশন কী সাইন সিমটমস নিয়ে আসবে। আনসার হচ্ছে যে এটাতে মেনলি জেনিটাল যে অর্গানগুলো সেই জায়গায় মানে পেনিস, ভ্যাজাইনা, এই সকল জায়গায় এক ধরনের আলসার পাওয়া যায়। তা বাদে হচ্ছে গিয়ে তোমার ইঙ্গুইনাল যে লিম্ফ নোড থাকে সেখানে মানে সোয়েলিং বা টেন্ডার লিম্ফ নোড, এবং সেটা বড় হয়ে গেছে, লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। তার পাশাপাশি দেখা যায় যে জেনিটাল অর্গান যেগুলো আছে সেগুলো লিম্ফেটিক ভেসেলের অবস্ট্রাকশনের কারণে আলটিমেটলি সেখানে এলিফেন্টিয়াসিস বা অনেক বেশি বড় হয়ে গেছে সাইজ, এরকম হইতে পারে। হ্যাঁ, সো এগুলো কিন্তু লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, যেটা এই কন্ডিশনটাতে এরকম হইতে পারে। এবং ট্রাকোমা হচ্ছে ব্লাইন্ডনেসের একটা কারণ, মানে এটা চোখের একটা প্রবলেম যেটার কারণে কিন্তু ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। এবং প্রিভেন্টেবল ব্লাইন্ডনেসের একটা মেজর কারণ হচ্ছে আমাদের এই ট্রাকোমা। হ্যাঁ, ট্রাকোমা চোখের একটা প্রবলেম, এটা জাস্ট একটু জেনে রাখো। এটাও করতে পারে ক্যালামাইডিয়া, হ্যাঁ, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস। এবং নিউমোনিয়াও করতে পারে। এটা তো নিউমোনিয়া করবে, এটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া তো করবেই। আর কনজাংটিভাইটিস, রেইটার সিনড্রোম মানে একটা ট্রায়েড, কিসের ট্রায়েড, আর্থ্রাইটিস থাকবে, কনজাংটিভাইটিস থাকবে, পাশাপাশি আর্থ্রাইটিস কনজাংটিভাইটিসের পাশাপাশি এখানে আরও কি থাকবে বলো তো, মনে আছে, ইউরেথ্রাইটিস থাকবে। সো এইগুলা কি, সো দেখো আলটিমেটলি আমাদের ক্যালামাইডিয়া কিন্তু কী করতেছে, কনজাংটিভাইটিস করতেছে, ইউরেথ্রাইটিস করতেছে, সো এইগুলো তো করেই। সো পাশাপাশি এই জন্য এটাকে আমরা রেইটার সিনড্রোমও বলতে পারি, যে রেইটার সিনড্রোমও কিন্তু এরা করতে পারে। এবং আমরা আর একটা জায়গায় রেইটার সিনড্রোম পড়ছিলাম, বলো তো কোন জায়গায়, আনসার হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার পর সময় আমরা ওইখানে রেইটার সিনড্রোম বলছিলাম। তো ক্যাম্পাইলোব্যাক্টার বাদেও শিগেলা, স্যালমোনেলা এগুলোও রেইটার সিনড্রোম এর সাথে ইনভলভড, বাট ক্যাম্পাইলোব্যাক্টারও কিন্তু ভালো একটা কন্ট্রিবিউশন রেইটার সিনড্রোমে করতে পারে। আচ্ছা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। আচ্ছা, তারপরে আসলে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে ইউরেথ্রাইটিস, সার্ভিসাইটিস এগুলো তো আসেই। এবং অ্যাটিপিক্যাল নিউমোনিয়া এটা করবে হচ্ছে সিটাকোসিস এক ধরনের নিউমোনিয়া। হ্যাঁ, যেটা হয় কি দ্বারা, বার্ডের ফিসিস থেকে ইনহ্যালেশন রুটে ঢুকে পরবর্তীতে এরা নিউমোনিয়া করতে পারে। এখন লাইফ সাইকেল যদি দেখি, ফার্স্ট হয় কি যে মানে ধরো এই যে একটা এক্সট্রাসেলুলার ইনফেকশিয়াস এলিমেন্টারি বডি থাকে স্পোর লাইক, এটা পরবর্তীতে ধরো এই যে হোস্টের একটা এপিথেলিয়াল সেল বা একটা সেল, সেটাকে যে কী করবে, অ্যাটাক করবে। এই যে এইটা অ্যাটাক করে এটা ভিতরে ঢুকে গেল। সো ভিতরে যখন এটা ঢুকে গেল তখন সেটাকে আমি বলি রেটিকুলেট বডি। তো রেটিকুলেট বডিতে আস্তে আস্তে ডিভাইড হয়, এই যে ডিভাইড হয় বাইনারি ফিউশনের মাধ্যমে। সেগুলো ডিভাইড হওয়ার পরে এরা হচ্ছে এটা দেখো একটা মানে এখানে ডিভাইড হইতে কালো কিন্তু ওইগুলোই
তো ডিভাইড হইতে তো অনেক বেশি ডিভাইড হচ্ছে, এবং ডিভাইড হওয়ার পরে এগুলা রেটিকুলেট বডিগুলা এরকম পিচ্ছি পিচ্ছি কালো কালো যেগুলো দেখতেছে এরকম এলিমেন্টারি বডি তৈরি করতেছে, এবং এলিমেন্টারি বডি এখানে একটা মেমব্রেন বাউন্ড কিন্তু একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। তো ওভারঅল পুরাটাকে একসাথে আমি বলি এটা একটা ইন্টাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি, ঠিক আছে। তো ইন্টাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি এটাকে আমরা বলতে পারি, কারণ এর একটা ইনক্লুশন বডি তৈরি করছে, এবং এটার মধ্যে রেটিকুলেট বডি থেকে আলটিমেটলি এলিমেন্টারি বডি তৈরি হয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় মাল্টিপ্লিকেশন কমে যায় এবং আলটিমেটলি এরা রিলিজ হয়ে এরা আবারও অ্যাটাক করবে আরেকটা সেলকে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে ইনক্লুশন বডিটা দেখলা সাইটোপ্লাজমের মধ্যে, এই ইনক্লুশন বডিতে ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস যেটা, এটার ক্ষেত্রে গ্লাইকোজেন থাকতে পারে। কি বললাম? গ্লাইকোজেন। আর অপরদিকে ক্যালামাইডিয়ার অন্যান্য স্পিসিসগুলোতে এটার মধ্যে গ্লাইকোজেন থাকে না, ঠিক আছে। সো এটা একটা ডিফারেন্স, আমরা আইডেন্টিফিকেশন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আর এখানে এক ধরনের কী পাওয়া যায়, ইনক্লুশন বডি পাওয়া যায়, এটাকে আমরা ইন্ট্রাসাইটোপ্লাজমিক বা সাইটোপ্লাজমের মধ্যে ইনক্লুশন বডি বলতে, সেটা কিন্তু আলটিমেটলি হোস্টেলের সাইটোপ্লাজমের মধ্যে আমরা এরকম বডি পাই। সো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা। এখন কী ডিজিজ ক্যালামাইডিয়া ট্রেকোমাটিস করে, এটা আমরা একটু ডিটেলসে যদি জানি যে ম্যানে কী করে, ফিমেলে কী করে, এবং চিলড্রেনে কী করে, আলাদা করে যদি একটু বলি যে আচ্ছা ম্যানে হচ্ছে গণকক্কাল ইউরেথ্রাইটিস, এপিডি, সব কিছু আইটিস, সাথে আইটিস যোগ করে দিবা, এপিডিডাইমিটিস, তারপরে প্রোস্টাটাইটিস, এটা প্রোস্টেটে করে, আর প্রোকটাইটিস মানে রেকটাম ইনফ্লামেশন, এবং লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম এটা করতে পারে, এটা আগে বলে আসছি, ট্রাকোমা চোখে, কনজাংটিভাইটিস, রেইটার সিনড্রোম। আর ফিমেলে হচ্ছে এগুলো তো আছেই, জাস্ট এক্সট্রা কি নন গণকক্কাল ইউরেথ্রাইটিস বাদে সার্ভিসাইটিস, স্যালপেনজাইটিস মানে ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশন, সার্ভিসাইটিস মানে সার্ভিক্সের ইনফ্লামেশন, আর পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলতে আলটিমেটলি অনেকগুলো কন্ডিশনকে একসাথে বোঝায়। আচ্ছা, এখন আসো চিলড্রেনে হচ্ছে কী করতে পারে, নিওনেটাল নিউমোনিয়া করতে পারে, এবং নিওনেটাল ইনক্লুশন কনজাংটিভাইটিস এরা করতে পারে। কিভাবে ছড়ায়? অবশ্যই ট্র্যাকোমাটিস যেটা, এটা সেক্সুয়ালি ছড়াইতে পারে অথবা বার্থ ক্যানেলের মাধ্যমে ছড়াইতে পারে পেরিনাটালি, হ্যাঁ। এবং ট্রাকোমা যেটা, এই ট্রাকোমাটা হচ্ছে মানে ট্রাকোমাটিস হচ্ছে সাধারণত ফিঙ্গার টু আই, অর্থাৎ ফিঙ্গার দিয়ে কেউ আই ধরছে, তো ফিঙ্গার থেকে হয়তো বা আইতে গেছে, এভাবে হইতে পারে, বা কেউ কোনো ফোমাইট ইউজ করছে, যেই ফোমাইটটি ইনফেক্টেড আছে ব্যাকটেরিয়া দ্বারা, সো এটা আইতে নিছে, সো তখন হইতে পারে, হ্যাঁ। এটা ট্রাকোমাটা এভাবে হয়। আর নিউমোনিটা মেইনলি ওই যে পার্সন টু পার্সন অ্যারোসোল বা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। আর সিটাসি যেটা, এটা মেইনলি ইনফেক্টেড বার্ডস থেকে, যেমন প্যারোটস স্পেশালি, হ্যাঁ, পায়রা যেগুলো আছে প্যারোটস থেকে, মানে প্যারোটস বা পিজিয়ন, মেইনলি পিজিয়ন বলতে তো আমরা কবুতর বুঝি, তো কবুতর, তারপরে পোলট্রি থেকেও হইতে পারে, এবং ম্যামাল থেকেও হইতে পারে। এবং ওই যে বার্ডের ফিসিস বা পায়খানা, সেটা যদি ইনহ্যালেশন হয় তাহলে এটা হয়। এখন আসলে ডায়াগনোসিস কীভাবে করবো? স্পেসিম্যান এক একটার ক্ষেত্রে এক একটা। নিউমোনির ক্ষেত্রে আমরা ন্যাজোফেরেঞ্জিয়াল সোয়াব নিব, থ্রোট সোয়াব না কিন্তু, ন্যাজোফেরেঞ্জিয়াল সোয়াব, এই কথাটা একটু মাথায় রাখো। আচ্ছা, তারপর হচ্ছে যে সিটাসির ক্ষেত্রে স্পুটাম, তারপরে ব্লাড বায়োপসি ম্যাটেরিয়াল এগুলো নেওয়া যেতে পারে। এক্ষেত্রে তো আলটিমেটলি নিউমোনিয়া হয়, রাইট? সো আমি এই ক্ষেত্রে নিতে পারি। ব্লাডে কখন নিব? যখন আসলে ব্যাকটেরিয়া হয়ে যাওয়ার একটা চান্স থাকে, লাংয়ের বায়োপসি ম্যাটেরিয়াল নেওয়া যেতে পারে। এবং তারপর আসে যাক ট্রাকোমাটিসের ক্ষেত্রে যদি কনজাংটিভাইটিস হয় তাহলে কনজাংটিভাল স্ক্র্যাপিং নিব। কী রোগ হচ্ছে সেইগুলোর উপর ডিপেন্ড করে। ইউরেথ্রাইটিস হলে ইউরেথ্রাল সোয়াব নিব, তারপরে সার্ভিসাইটিস হলে অ্যান্ডোসার্ভাইকাল সোয়াব নিব। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট বিষয় দেখো, অ্যান্ডোসার্ভিক্স, কিন্তু সার্ভিক্সের মধ্যে অ্যান্ডোসার্ভিক্স যেটা, এটার এপিথেলিয়াল কি সিম্পল কলামনার এপিথেলিয়াম, সো সেটা থেকে নিব। একটোসার্ভিক্স কিন্তু না, একটোসার্ভিক্স হচ্ছে ভ্যাজাইনা এর খুবই কাছে যেটা থাকে ওইটা। আচ্ছা, তারপরে লিম্ফোগ্রানুলোমা ভেনেরামের ক্ষেত্রে লিম্ফ নোডের বায়োপসি নিব, কারণ এক্ষেত্রে ইঙ্গুইনাল লিম্ফ নোড স্পেশালি বেশি ইনলার্জ টেন্ডার এরকম থাকে। এবং পিসিআরের জন্য আমরা কোনো সোয়াব বা ইউরিন স্যাম্পলকে ইউজ করে পিসিআর করতে পারি। মাইক্রোস্কোপি এক্সামিনেশন আমরা ইন্টাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি পাবো, স্পেশালি কনজাংটিভাইটিস, ট্রাকোমা, এই সকল ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমরা জিমসা স্টেন ইউজ করতে পারি, হ্যাঁ। এবং কালচার করলে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট মনে রাখবা যে আর্টিফিশিয়াল কালচারে কিন্তু আমরা এটা গ্রো করতে পারবো না। কেন গ্রো করতে পারবো না? কারণ এরা যেহেতু বাহিরে গ্রো মানে সার্ভাইভ করতে পারে না, এদের গ্রোথের জন্য অবশ্যই হোস্টের সেল লাগবে। হোস্টের সেল ছাড়া তো এটা সার্ভাইভ করতে পারবে না। এই জন্য আমরা কালচার করব, বাট এখানে হোস্টের সেল বা সেল কালচার করব, আমরা কোনো আর্টিফিশিয়াল মিডিয়াতে এখানে কালচার করতে পারবো না। সো আমরা সেল কালচার করব, এবং সেখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবো, যেটাকে আমরা সাইক্লোহেক্সিমাইড বলতেছি। এটার সুবিধা হচ্ছে এটা মানে শুধুমাত্র মানে সিলেক্টিভ একটা মিডিয়া হিসেবে কাজ করবে, অর্থাৎ সিলেক্টিভ একটা গ্রোথ দিবে, শুধুমাত্র যাতে ক্যালামাইডিয়া গ্রোথ করতে পারে, এবং অন্যান্য যে অর্গানিজম সেগুলোকে ইনহেবিট করতে, সেগুলোর গ্রোথ স্পেশালি হোস্ট সেলকে ইনহেবিট করতে, যাতে হোস্ট সেলটা কোনোভাবে এফেক্ট না ফেলতে পারে হোস্ট সেলের অন্যান্য অর্গানিজমগুলো আমাদের এটার গ্রোথ, এজন্য হেল্প করবে।
আর ক্যালামাইডের ট্র্যাকোমাটিস হচ্ছে ইনক্লুশন কন্টেইনিং গ্লাইকোজেন, মানে ইনক্লুশন বডি তো ফর্মেশন করে, তো সেটাতে গ্লাইকোজেন থাকে ট্র্যাকোমাটিসে, বাট অন্যান্যগুলোর ক্ষেত্রে কোনো গ্লাইকোজেন থাকে না, ইনক্লুশন বডি থাকবে। এবং সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে সিটাসি যেটা বার থেকে আসে সেটার জন্য কমপ্লিমেন্ট ভ্যাকসিনেশন টেস্ট করা যেতে পারে, নিউমোনির ক্ষেত্রে ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট করা যেতে পারে, বাট ট্র্যাকোমাটিসের ক্ষেত্রে সেরোলজি অতটা হেল্পফুল হয় না। ট্র্যাকোমাটিসের ক্ষেত্রে তো আমরা এই যে এগুলো বললাম স্যাম্পল নিয়ে আমরা এরকম করতে পারি। আচ্ছা, এখন আসা যায় অ্যান্টিজেন ডিটেকশন। ক্যালামাইডি অ্যান্টিজেন মেইনলি আমরা এক্সুডেটস অর্থাৎ যে সিক্রেশন গুলো হবে সেগুলো থেকে অথবা ইউরিন থেকে আমরা অ্যান্টিজেনটা ডিটেক্ট করতে পারি ইলাইসার মাধ্যমে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট টেস্টে। এটা অনেক সেন্সিটিভ বা স্পেসিফিক, পিসের আরও বেশি সেন্সিটিভ এবং স্পেসিফিক, ঠিক আছে, কালচারের থেকেও কিন্তু। নিউক্লিক অ্যাসিড বেসড মেকানিজম, পলিমারেজ চেইন রিয়াকশন। ফেরি টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা আমরা একটু যদি বলি শেষ করি যে এটা একটা ডার্মাল হাইপার সেন্সিটিভিটি টেস্ট। টিউবারকুলোসিসের ক্ষেত্রে যেমন টিউবারকুলিন টেস্ট, ল্যাপ্রোসিসের ক্ষেত্রে ল্যাপ্রোমিন টেস্ট, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে তোমার ডিপথের ক্ষেত্রে হচ্ছে শিক টেস্ট ছিল, ঠিক আছে। সো এরকম কিছু মানে হাইপার সেন্সিটিভিটি টেস্ট যেটাতে ডার্মাল বা স্কিনে আমরা কি করি, স্পেশালি আমরা লিমফান জিওগ্রানুলার ভ্যানেরামের ক্ষেত্রে আমরা এটা করে থাকি, ক্যালামাইডের ট্র্যাকোমাটিস দ্বারাই তো এটা হয়। তো এটার ক্ষেত্রে আমরা কী করি, আমরা হচ্ছে ক্যালামাইডের ট্র্যাকোমাটিসের অর্গানিজমকে একটু ইনঅ্যাক্টিভেট করে বা হিট ইনঅ্যাক্টিভেটেড করে, হিট দিয়ে ইনঅ্যাক্টিভেট করে কিল করি এবং সেই অর্গানিজমটাকে আমরা ইউজ করি অ্যান্টিজেন হিসেবে। এবং এই অ্যান্টিজেন আমি কী করি 0.1 ml বডির মধ্যে ইনজেক্ট করি ইন্টারডার্মালি। কোথায়? ফোর আর্মে, হ্যাঁ, ফোর আর্ম তো সবাই চিনো। তো ফোর আর্মে সাধারণত ফ্লেক্সর রেসপেক্টে, এবং আমি আদার ফোর আর্মেও নিব মানে কন্ট্রোল ম্যাটেরিয়াল হিসেবে। এবং দেখা যায় যে কন্ট্রোল ম্যাটেরিয়াল হিসেবে মানে কি, মানে কন্ট্রোল ম্যাটেরিয়াল বলতে এখানে যেটা বুঝাইছে যে আদার ফোর আর্মে আমি কিছু ইনজেক্ট করলেও করতে পারি, বাট সেটার মধ্যে আমি এই অ্যান্টিজেনটা দিইনি, অ্যান্টিজেন দিছি হচ্ছে একটা ফোর আর্মে, হ্যাঁ, আরেকটা ফোর আর্মে অ্যান্টিজেন দেইনি। তো আমি যখন রিডিং নিব 3 দিন থেকে, মানে 3 দিন না, 2 দিন থেকে 4 দিনের মধ্যে, তখন আমি কিন্তু দেখব যে ইন্ট্রাকিউটিনাস ইনজেকশন দেওয়ার পরে, রিডিং নেওয়ার পরে আমি যে কন্ডিশনটা পাচ্ছি যে একটা ইনফ্ল্যামেটরি নোডিউল পাওয়া যাচ্ছে, একটা নোডিউল ক্রিয়েট হয়েছে কোন আর্মে, যে হাতে আমি অ্যান্টিজেন দিছি, ধরো যে ফোর আর্মটাতে, ধরো আমি রাইট ফোর আর্মে অ্যান্টিজেন ঢুকাইছি ওই যে 0.1 ml, তো ওই আর্মে হচ্ছে একটা মানে নোডিউল তৈরি হবে এবং দেখা যায় যে এটা মানে 7 মিলিমিটার বা তার থেকে বেশি বড় হয়েছে সাইজে, মানে 4 দিন পরে। তো তখন আমরা বলি পজিটিভ, ঠিক আছে, এটা একটা ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ক্রিয়েট করছে। আর এটা ইন্ডিকেট করে যে ক্যালামাইডের ইনফেকশন আছে। আর যদি একবার পজিটিভ হয় তাহলে কিন্তু এটা মানে অ্যাকিউট ইনফেকশন অনেক পর পর্যন্ত পজিটিভ থাকতে পারে, ঠিক আছে। আর যদি এরকম না হয়, আমি যদি এরকম কোনো নডিউল না পাই, তাহলে মানে টেস্টটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ। আচ্ছা, এখন ক্যালামাইডিয়া, রিকেটশিয়া এগুলার কথা যদি বলি, যে এই ক্যালামাইডিয়া বা রিকেটশিয়া আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আর্টিফিশিয়াল মিডিয়াতে গ্রো করতে পারে না, এগুলোর জন্য সেল কালচার করতে হবে, কারণ এরা অব্লিগেট ইন্টারসেলুলার। এবং ট্রিপোডেমা প্যালিডাম এরাও গ্রো করতে পারে না ব্যাকটেরিওলজি কোনো মিডিয়াতে, হ্যাঁ, ইভেন সেল কালচারে এরা গ্রো করতে পারে না, কারণ এরা ভেরি স্লোলি গ্রো করে। এজন্য মনে রাখবা এরা সেল কালচারেও পারে না এবং এরা হচ্ছে কোনো মিডিয়াতেও পারে না, সেদেরকে এই জন্য কালচার কিন্তু ওইভাবে করাই হয় না। আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, এরা ল্যাবরেটরিতে গ্রো করা যায় না, আর্টিফিশিয়াল মিডিয়াতেও না, সেল কালচারেও না, কারণ এরা ভেরি স্লোলি গ্রো করে এবং এদের ডাবলিং টাইম 14 দিন, হ্যাঁ, 14 দিন কিন্তু এদের ডাবলিং টাইম। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, চিন্তা করছো 14 দিন ডাবলিং টাইম, মানে অনেক, মানে ধরো একটা থেকে 2টা ব্যাকটেরিয়া হইতে 14 দিন লাগবে, ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। কিন্তু এত ডাবলিং টাইম কিন্তু খুব কম ব্যাকটেরিয়ারই থাকে। আচ্ছা, এখন আসো যে রিকেটশিয়া নিয়ে আমরা আলোচনা শুরু করব পরবর্তী ভিডিওতে।